পূর্ব মেদিনীপুর জেলা থেকে প্রশ্ন করেছেন অম্বরীশ ঘোষ। বলছেন, প্রণাম নেবেন মহারাজ। পূর্বজন্মের সংস্কার বলে আদৌ কি কিছু আছে? আমাদের হস্তরেখার গুরুত্ব আদৌ কি আমাদের জীবনে আছে? দেখো, অ্যাজ ফার স্পিরিচুয়ালিটি কনসার্ন, আমি এটা আগেও বলেছি অনেকবার, সম্পূর্ণ অধ্যাত্ম দাঁড়িয়ে আছে চেতনা, মন বা অহংকে নিয়ে। এটা কি? এটা যার নিজস্ব কোনো মেটেরিয়াল প্রপার্টি নেই, কিন্তু মেটেরিয়াল বেসড রিলেশন করে। উদাহরণ, লাইট। যদিও লাইটকে দেখা যায়, তবুও উদাহরণ বোঝার জন্য, লাইটের উপস্থিতিতে অবজেক্ট ভিজিবল হয়, তেমনি চেতনার উপস্থিতিতে হোল জগৎ পারসিভ করা যায়, কিন্তু ইটসেলফ চেতনা পারসিভেবল নয়। তো এটা অতি সূক্ষ্ম বিজ্ঞান। যেমন বীজের মধ্যে বিশাল গাছের সম্ভাবনা লুকিয়ে আছে। অধ্যাত্ম তাই স্থূল বিষয় নিয়ে, বস্তুগত পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য কিছু নিয়ে কথা বলেই না। হ্যাঁ, যেহেতু সাধারণ মানুষ 5 সেন্সেসকে ইনহেরেন্টলি স্থূল বলে ধরতে পারে, সে 5 সেন্সেসের অধীনে থাকে, পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য জিনিসই সাধারণভাবে সে বুঝতে পারে। তো বহু আধ্যাত্মিক গ্রন্থে অ্যাজ এ এক্সাম্পল, ইঙ্গিত হিসাবে পয়েন্ট আউট করেছে থ্রু গ্রস এক্সাম্পলস। যেমন আমকে দেখিয়ে আম গাছকে চেনা, ফলকে দেখিয়ে কার্যকে চেনা। তুমি চর মারলে কাউকে, অর্থাৎ কোথাও না কোথাও তোমার বিরক্তি, ক্রোধ অ্যাটসেট্রা আছে। তো যাতে মানুষে ধরতে পারে, আধ্যাত্মিক গ্রন্থগুলো অনেক সময় এমন এমন শব্দ ব্যবহার করে যা মানুষে বুঝতে পারবে। তো সূক্ষ্ম কি? সূক্ষ্মতম সাবজেক্টিভ নলেজ হলো আত্মা। সে না জন্মায় না মরে। যদি তুমি বেদান্তের কাছে যাও, যদি তুমি সনাতন যে থিওরি, যে অন্তর্বিজ্ঞান তার কাছে যাও, সে বলবে আত্মা অবিকারী, জন্ম মৃত্যুরহিত, অচল, অটল। আত্মার কোনো জন্ম হয় না। তো পুনর্জন্ম আত্মার সেন্সে একদমই নয়। আত্মা ডাইমেনশনালি একটা ভিন্ন বিষয় বললেও বলা যাবে না, বিষয়তা বললেও দ্বৈত হয়ে যাবে, তাকে অদ্বৈত বলা হয়। শরীরে যদি বলি কিছু যায় আসে, যেটা পুনর্জন্মের থিওরি, তা স্থূল মেটেরিয়াল প্রপার্টি আছে, সেরকম কিছু যাবে আসবে। আর চেতনা, তার বিষয়বস্তু মেটেরিয়াল কোথায়? কামনা, ক্রোধ, ভয়, লোভ, এগুলোর এক্সপ্রেশন দেখানো যায় when they reveal through body, word বা অন্য কিছু কেমিক্যাল এক্সপ্রেশন, কিন্তু ইটসেলফ এগুলো ভৌতিক নয়। তো তাহলে একজনের ভয় বা লোভ অন্যজনকে দিয়ে দেওয়া যেতে পারতো। একজনের বন্ডেজ ফ্রিনেস, মুক্তির সেন্স, স্বাধীনতা অন্যজনকে দেওয়া যেত। যেহেতু ভৌতিক নয়, সেই জন্য একজনের শরীর থেকে তুলে আরেকজনকে দেওয়া যাবে না। তুমি যদি বলো যে না, এই শরীর থেকে অন্য শরীরে যে যায় পুনর্জন্মে, সে ভৌতিক কিছু, তবে বিজ্ঞান বা ফিজিক্স, বায়োলজি এদের বিষয়বস্তু হবে, আস্ক দেম। বিজ্ঞান বলছে এরম কোনো পদার্থ নেই যেই পদার্থ শরীর থেকে বেরিয়ে যেতে পারে। অর্থাৎ যাই বেরিয়ে যায়, যদি কিছু বেরিয়ে গিয়ে থাকে, তা না হয় ভৌতিক, তার একটা মেটেরিয়াল প্রপার্টি আছে। কিন্তু চেতনা তো সেরম কোনো জিনিস নয়। চেতনার বিজ্ঞান কি অধ্যাত্ম বলে। অধ্যাত্ম বলছে চেতনা কোনো বস্তুগত জিনিস নয়, 5 সেন্স দিয়ে পারসিভ করা যায় এমন বিষয় নয়। এবার যার মেটেরিয়াল প্রপার্টি নেই, তাকে স্থানান্তরিত সে হবে কিভাবে? তার একটা বস্তুগত অস্তিত্ব থাকতে হবে, এই স্থান থেকে এই স্থানে যাবে। এই পেনটাকে তুলে আমি এইখান থেকে এইখানে রাখতে পারি, এটা হতে পারে। কিন্তু যার এরকম ফিজিক্যাল কোনো পারসিভেবল এক্সিস্টেন্স নেই, তাকে তুমি কিভাবে বলবে যে এই জায়গা থেকে ওই জায়গায় গেল? যেমন লাইট, অবজেক্ট থাকলে এক্সপ্রেসড হবে, যে এর উপর লাইট পড়বে, তোমার চোখে রেটিনার উপর লাইট পড়ছে, রিফ্লেক্ট হচ্ছে, কিন্তু ইটসেলফ লাইটকে কীভাবে দেখবে? যদিও সবই দেখা যায়, আমি জাস্ট এক্সাম্পলটা প্রপার নয়, তবুও আমি চেষ্টা করছি বোঝানোর। বডি বা মেটেরিয়াল যদি কিছু বলো,
যে কিছু যায় আসে, তবে তার জন্য তাকে ভৌতিক হতে হবে, কারণ ভৌতিক বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। ভৌতিক মানে ভূত বলছি না, ভৌতিক মানে যে কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে এমন কিছু। পঞ্চভূত ক্ষিতি অপ মরু তেজ বোম, এই দিয়ে তৈরি যদি হয় চেতনা, তবে তো হাত পা আলু পটল ঘর বাড়ির মতোই চেতনা একটা পদার্থ হয়ে গেল। তো অধ্যাত্মের দরকার কি সব পদার্থের বিষয়ে কথা বলবে? বিজ্ঞান বসে আছে। আর যেহেতু চেতনা ভৌতিক নয়, তো যত ভৌতিক এক্সাম্পল অধ্যাত্মে ইউজ করা হয়েছে তাকে কিভাবে দেখতে হবে? সাংকেতিক বুঝতে হবে। কিন্তু মানুষের মন বড় স্থূল, অবজেক্ট বোঝে মাত্র। তো তার এই ভ্রান্তি হয় যে দেহ থেকে কিছু বেরিয়ে কোথাও চলে যায়। যখন ভগবানকে দেখার কথা বলা হয়, সে বুঝে আমার সামনে এমন কেউ এসে দাঁড়াবে, এবং এই নিয়ে বড় বড় গল্প কাহিনী রচনা করা হয়ে গিয়েছে। আমার দেহ থেকে কিছু বেরিয়ে অন্য দেহে চলে যাবে, এভাবে ভাবতেও ইজি হয়, কারণ এর জন্য কোনো সূক্ষ্ম বুদ্ধি, সূক্ষ্ম প্রজ্ঞা, পরিশ্রমের প্রয়োজন পড়ে না। আর বুঝে গেলে আবার দুটো অসুবিধাও আছে। সত্য খুব টাফ হয় যদি একবার দেখিনি যে যাই আমি করছি তারই ফল হাতে নাতে পাচ্ছি, ব্যাপক বা ক্ষুদ্রভাবে যেভাবেই হোক। তো পরিশ্রম, আন্তরিক পরিবর্তন চাই আমার ভিতর থেকে। তো এই পরিবর্তন করতে গেলে ভিতরটা ইনসিকিউরিটি ফিলিং ওঠে, যেমন নতুন কিছু করতে ভয় হয়। তো সস্তায় পাওয়া যায় কি না? মান্যতা। নে ভাই, মেনে নে না, কোনো একটা পুনর্জন্ম বলে কিছু ইত্যাদি আছে। ভৌতিক স্তরে আমরা এর দায়িত্বকে এড়িয়ে যেতে চাই, তখনই এরকম ভৌতিকও নয় অথচ ভৌতিকতার পারেও নয়, এর মাঝামাঝি কিছু একটা কল্পনা করবার চেষ্টা করি। তো পুনর্জন্ম একটা মানসিক সূক্ষ্ম ইঙ্গিত অধ্যাত্মে। আমরা খুব গভীরভাবে যুক্ত শরীরের সাথে। তো জন্ম মানে শারীরিক জন্মই একমাত্র আমরা বুঝি। আমরা ধরেই নিই জন্ম মানে আমরা শরীর হিসাবে জন্মেছি। যদি অধ্যাত্মের বিষয়বস্তুই হয় অভৌতিক, তাহলে সে ভৌতিক জন্মের কথা বলবে কেন? যদি আমি বলি চল ঘুরে আসি, তো আমরা সবাই 99% লোক এটাই বুঝে নেব যে আমরা শারীরিকভাবে একজনের সাথে ঘুরতে যেতে চাইছি। আমরা বলি কেমন আছিস, সব ঠিক তো? সবার আগে আমাদের মাথায় সূক্ষ্ম ইঙ্গিত থাকে আমরা শারীরিকভাবে সুস্থ আছি তো। তেমনি খাবো, ঘুমাবো, ঠান্ডা লাগছে, গরম লাগছে, সুখ মানে আমরা দেহের সুখ বুঝি। আমি যদি বলি সুখে আছিস, মানে আমি শারীরিকভাবে কত কনজিউম করে ভালো আছি কিনা, আমার মুখে হাসি বেরোচ্ছে কিনা, এটাই আমার সুখের পরিভাষা। আমরা এর ভিতরে এর গভীর ইঙ্গিত বুঝতে অভ্যস্ত নেই, আমরা এভাবেই বুঝি। কিন্তু ভৌতিকভাবে কিছু অধ্যাত্ম কেন বলবে? ওর কাজই তো হলো, ওর কাজ কারবারই হলো চেতনা বা সূক্ষ্মকে নিয়ে। তো সে যখন বলছে বেড়ানোর কথা, তো সে বলছে কি আয় মন বেড়াতে যাবি, সে মনের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার কথা বলছে। সে যখন আহারের কথা বলছে, খাওয়ার কথা বলছে, সে মানসিক পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা যা কনজিউম করা হচ্ছে, যা যা তুমি ভিতরে নিচ্ছ তার কথা বলছে, পেটের আর জীবের কথা বলছে না। সে যখন ঘুমের কথা বলছে তখন সে অবচেতন অবস্থার কথা বলছে। সে যখন বেহুশ বলছে, অচৈতন্য বলছে, তখন সে কোনো নিউরোলজিক্যাল ম্যাটার নয়, সে অবিবেকের কথা বলছে। অধ্যাত্মে যখন শীতলতার কথা বলা হচ্ছে তখন শান্তির কথা বলা হচ্ছে, তৃপ্তির কথা বলা হচ্ছে। যখন গরম বা তাপের কথা বলা হচ্ছে তখন মাথা গরম, মাথার ভার, যন্ত্রণার কথা বলা হচ্ছে। যখন বলছে জন্ম, তখন তা শারীরিক মাত্র নয়, চেতনার যে অ্যাট্রিবিউটস তাদের কথা বলা হচ্ছে। অর্থাৎ এই কন্টিনিউটি আত্মার বা দেহের ভৌতিক কিছু নয়। আত্মা তো চিরন্তন, আর আত্মা অচল, কোথায় যাবে একদিক থেকে আরেক দিকে চলে। কেউ যদি বলে আত্মা বেরিয়ে যায়, তাহলে তো খুব চিন্তার বিষয়, সে তো সম্পূর্ণ বৈদিক প্রিন্সিপালের বিরোধী কথা বলছে। আর দেহ তো ক্ষণভঙ্গুর, তাহলে কার কথা অধ্যাত্ম বলছে? কি বেরিয়ে যায়? কিছু বেরিয়ে যায় না, সে চেতনার অবস্থার কথা বলছে। চেতনা যা বদলায় বা চলতে থাকে এই দেহের মধ্যে। আপনার শিশু অবস্থা চলে যায়, কৈশোর আসে,
তারপরে যৌবন আসে, প্রৌঢ় আসে, বয়স শেষের দিকে মৃত্যুর দিকে চলে যায়, কিন্তু ভিতরে যে আইনেস আছে, অহম আছে, তা কন্টিনিউ চলতে থাকে। এই অবস্থার সাথে সাথে যাত্রা করছে। আপনার দেহের অবস্থা পরিবর্তন হচ্ছে, আই কনস্ট্যান্ট চলছে। এর আশ্রয়ই শরীর। শরীর শেষ হবে, এও শেষ হয়ে যাবে, কারণ শরীরের সাথেই অহম এসেছে। একটি ব্যক্তিগত অহম একটি ব্যক্তিগত শরীর বা ফরমেশনের সাথে আসে। তবে পুনর্জন্ম কি? মানসিক বা চেতনায় নানা অবস্থার মধ্যে দিয়ে যাতায়াত। আপনি ছোটবেলায় ভয় পেতেন, লোভ, ক্রোধ, ইচ্ছা, দেশ উঠত, যৌবনে হয়, প্রৌঢ় অবস্থায় হয়, আপনি বৃদ্ধ হন তখনও হয়। আপনার কন্টিনিউয়েশন চলছে কার? আইনেসের ও তার যে অ্যাট্রিবিউটস তার, কিন্তু দৈহিক পরিভাষা বদলাচ্ছে। রেগে যেতেন ছোটবেলায়, তাই তো? খেলনা না পেলে রেগে যেতেন। কিশোর বয়সে পড়তে বললে রেগে যাচ্ছেন। যৌবনে কেউ আপনাকে বকাঝকা করে দিল, তাতে আপনি রেগে যান। প্রৌঢ় অবস্থাতে আপনার যদি কেউ না মেনে নেয় আপনার কথা, আপনি রেগে যান। বৃদ্ধ অবস্থাতে নিজের শারীরিক প্রতিবন্ধকতা থেকে রেগে যান। সেই একই ভয়, সেই একই রাগ বা ক্রোধ নানা নামে জন্ম নিচ্ছে। এটা পুনর্জন্ম। এটা সংস্কারের প্রবাহ। কন্টিনিউ চলছে কি? ভয়, কিন্তু ভয়ের বিভিন্ন রূপ বদলাচ্ছে। এটা পুনর্জন্ম। আপনি যতদিন বেঁচে থাকবেন বারবার এটা হবে। যাবতীয় পশুসুলভ বৃত্তিগুলো, সেক্স, ডিজায়ার ফর ফুড, ডিজায়ার ফর কনকার, জেলাসি, ছিনিয়ে নেবার ইচ্ছা, কামড়ে খিমচে খাওয়ার ইচ্ছা, বস্তুর পিছনে ছোটা, এসব হলো সংস্কার, যা যখনই দেহ, যে কোনো দেহ এসেছে, কাম টু অ্যান এক্সিস্টেন্স, তার সাথে আসে। এগুলো দৈহিক সংস্কার। তা যতদিন দেহ না যায়, তার এইসব বৃত্তির নানা অবস্থা পুনঃ পুনঃ জন্ম হয়। একই লোভ বারবার আসে, একই ভয় আসে, একই কামনা বারবার একই শরীরে কিন্তু জন্ম নিতে থাকে। লোভী ছোটবেলায় খেলনার লোভ ছিল, কিশোর বেলায় পড়ার বদলে খেলার ইচ্ছা বা খেলার লোভ ছিল, যৌবনে টাকা বা মেয়ে মানুষের লোভ ছিল, প্রৌঢ় অবস্থায় সম্মানের লোভ ছিল। সে জন্মাতে থাকছে কনস্ট্যান্ট, লোভ কিন্তু চলছে, লোভের পরিভাষা বদলাতে থাকছে আপনার। যেই বৃত্তিকে মোড় ফিরিয়ে দেয়, মানে ভয় অলওয়েজ বা কাম, লোভ, ক্রোধ, এগুলি দেহমুখী, দেহকেন্দ্রিকতা থেকে যে আপলিফ্ট করতে চেষ্টা করছে, সে নির্লিপ্ততার লোভে ছোটোখাটো প্রাপ্তি ছেড়ে দিয়েছে। হাঁটাও কি একটু খাওয়া দাওয়ার জন্য ঝামেলা করা, জমির জন্য ঝামেলা করা, দুটো টাকা নিয়ে ঝামেলা করা। লোভ করার যদি হয়, যখন কোনো কিছু আমাকে তার দিকে টেনে নিতে পারে না, ওই স্বাধীনতার লোভ আমার আছে। তেমনি কাম, কিছু না কামনা যাতে আমার মধ্যে ওঠে, এই কামনা আমার আছে। এটা হলো কি? এটা আপনি দেহের সাথে একই রকমভাবে চলে গেলেন না, পুনঃ আপনার কামনার জন্ম হলো না, কামনা যেন ইউটার্ন নিয়ে ফেললো, তার আর পুনর্জন্ম হলো না। দেহগত পুনর্জন্ম, নিম্নমুখী পুনর্জন্ম তার স্টপ হয়ে গেল। ডাইমেনশনালি সে চেঞ্জ হলো। এতদিন যেসব জিনিসে মোহ ছিল, মোহর পুনর্জন্ম হচ্ছে। কখনো খেলনায় মোহ, কোনো সময় খেলায় মোহ, কোনো সময় চাকরিতে মোহ, কোনো সময় স্ত্রীতে বা পুরুষে মোহ। সে কি করলো? সে ইউটার্ন করে দিল, বললো আমি নির্মোহ হবার মোহ করব। ঠাকুর এটা বলেছেন, মোড় ফিরিয়ে দেওয়া। যে মন দেহের দিকে ছুটছিল, বস্তুর দিকে, অবজেক্টের দিকে বহির্মুখী ছুটছিল, আর সে ওই রাস্তায় যায় না। এখন সে দেহের সুখ নয়, দেহকে ভোলার সুখ চায়। এ হলো পুনর্জন্ম না বিদ্যতে, তার আর পুনর্জন্ম হবে না। আবার বলছি, পুরো জিনিসটাই ঘটছে আপনার এই দৈহিক জীবনে। কিন্তু যা বলছি হজম করা কঠিন হয় কেন জানেন? কারণ এটা বোঝার জন্য খুব সূক্ষ্ম মেধা চাই, পরিশ্রম চাই, সাহস দাবি করে। এখন হয়তো শুনতেই এতক্ষণ হয়তো কেউ বলবে বাবা মাথা টিপটিপ করছে, আবার কেউ বলবে তারা 2বার 3বার শুনতে হবে কি বললো, কেউ বলবে বেকার কথা বলছে। মন অবজেক্টিভ নলেজ নিতে চায়। এখন এই যে ইউটার্ন, এটার অবজেক্টিভ রইল কোথায়? এটা একটু বুদ্ধির বাইরে চলে যেতে চায়। আর আমাদের বরাবর সনাতন সংস্কৃতি এরকমই ছিল যে সকলের কাছে ওপেন করতে সে চাইতো না।
ফলে সেই বিদ্যা, সেই অধিকারী দেখে, ওই সূক্ষ্ম মেধা দেখেই উপনিষদ প্রকাশিত হতো, বেদান্ত প্রকাশিত হতো, যা জীবনের গভীরতম বিজ্ঞান। কোনো গভীর মেধা সম্পন্ন কাউকেই দেওয়া হতো। কিন্তু সমস্যা হয়ে গেল যখন সবার কাছে একটু ওপেন হয়ে গেল, বা ওয়ার্ডে শব্দে একে লেখা হয়ে গেল, সমস্যা হয়ে গেল শব্দ তো অবজেক্টিভ, ফলে উদাহরণগুলো সব অবজেক্টিভ এই জগতের এসে গেল, ফলে মানুষ একে স্থূল করে দেখতে শুরু করলো। এই জন্যই ঋষিরা ঠিক অধিকারী না পেলে এই জীবনের গভীরতম রহস্য কাউকে বলতো না। কেন বলতো না, কী ছিল সেসব পরের কথা, ওসব অন্য বিষয়। এরকমই ছিল জিনিসটা। তারা ধরেই নিত যে সকলের জন্য অধ্যাত্ম নয়, সবাই বুঝতে পারবে না। এখন এই পরিশ্রম, সাহস, এগুলো সস্তায় কিছু হবে না। তো এবার সাধারণ মানুষ ভিড় সস্তায় খোঁজে, তো সে নিজেকে ভোলানোর জন্য খুব উপযোগী কী জিনিস এসে যায়, চলো কিছু মেনে নিয়ে চলো, কিছুর মান্যতা জীবনে নিয়ে চলো, কোনো রকম ধারণার বশবর্তী হয়ে চলো, অস্পষ্টতা হচ্ছে না, ঠিক আছে। কারণ বোঝার দাম অনেক। যদি তুমি বোঝো যে দেহ করে সুখের নামে তুমি বুদ্ধ হয়ে গেছো, তো এবার তোমায় খাটতে হবে, অজানা পথে পাড়ি দিতে হবে, পাশের ভিড় কাটতে থাকবে, ভয় আসবে, অসুরক্ষা আসবে, রিস্ক নিতে হবে, তো হাঁটাও সব, শরীরের সুখ চলুক, তার সাথে অন্ধবিশ্বাস, কুসংস্কার নিয়ে যদি নিজের প্রকৃত অবস্থাকে ভুলে থেকে অ্যানাস্থেসিয়ার মতো কাটানো যায়, তো ক্ষতি কী? কিছু ধর্মীয় মান্যতা বানিয়ে নাও যে স্লোলি হবে, পরের জন্মে হবে, বিকজ আগের জন্মে কিছু লিমিটেশনস আমার ছিল, তাই বর্তমানে দুর্বলতায় আমি আছি, তো দুর্বলতা বাঁচানোর ছাড় পাওয়া গেল কিছুটা। আমি তো করিনি, করলেও আগের জন্মে। এই যে দুর্বলতা, এটা আমার ব্যক্তিগত নয়, এটা তোমার এই মুহূর্তের ব্যক্তিগত অ্যাচিভমেন্ট, তোমার জীবনের অজ্ঞতা এবং তোমার দুর্বলতা, এটা মানতে খুব কষ্ট হয়। তো আমরা বলবো গিভ মি সাম টাইম। এক জন্মে কি হয়? সংস্কার কাটানো কি সহজ নাকি? আসলে ওই সংস্কার, 99% সংস্কার শব্দটাই অ্যাক্টিভলি প্যাসিভলি দুর্বলতারই সহায়ক হয়। এর নামে বর্তমানের দায়কে এড়ানো হয়। যেগুলি প্রারব্ধগত তা প্রকৃতির বিভিন্ন ভিন্নতা মাত্র। কিন্তু কিরে তোর ছেলে এমন কেন? আর ভাই কর্মফল, এইটা ফালতু কথা। নিজেই জানো না জীবন কি, নিজেই জানো না শিক্ষা কাকে বলে, অধ্যাত্ম না নিজে জানো না নিজের সন্তানকে দিতে পেরেছো, দিলেও ফেক কিছু মান্যতা দিয়েছো, কিছু ধর্মবিশ্বাস দিয়ে রেখেছো। 1000টা কাজ এমন করো যা দেখে ছেলে বুঝেছে বাপ আমার ঢপবাজ, অত্যাচারী, মিথ্যাবাদী। মুখে বলছে বাবা, সন্তানকে বলছে সত্য কথা বলবি, ছেলে তোমার কথা শুনবে না, তোমার জীবন দেখবে। দম নেই, তোমার সাহস নেই, অভিভাবকের দায়িত্বে তোমার চূড়ান্ত অবহেলা, নিজেই জানো না অভিভাবকত্ব কী, নিজের জীবনকেই তুমি সঠিক পথে আনতে পারছো না, হয়ে গেছো এক বাচ্চার বাবা। তার ফল ছেলে এমন হবে, এমন সমাজ ব্যবস্থা, মূল্যবোধ তুমি নিজে গড়ে রেখেছো যে সন্তান ভিতর থেকে কোনো উচ্চ চেতনার ধারণাই নেই, আর চারিদিকে মারামারি, তাতে ভোগের সুবিধা সে পাচ্ছে না, পেলেও তা বারবার ভোগ করেও হতাশ হচ্ছে, বিকজ ভোগের তৃপ্তি কই, এতে অ্যানাস্থেসিয়ার মতো কিছুক্ষণ ভুলিয়ে রাখবে মাত্র তোমাকে। তাই তোমার ছেলে হট টেম্পার জন্মেছে। এ তোমার নিম্ন মূল্যবোধের এবং তোমার নির্মিত সমষ্টিগত সমাজের কাজ। তো দায়িত্ব এড়াতে বলবে কর্ম খারাপ, তাই এমন হয়েছে। কত বোঝাই ছেলেকে, কি বোঝাবে? তোমার বোঝানো ছেলে শুনবে না, তোমার জীবন দেখবে। তুমি বলবে ছেলেটা সংস্কার খারাপ। দেখো প্রকৃতিগতভাবে কেউ ল্যাংড়া হয়েছে, কি হাত পা খোড়া হয়েছে, কেউ চোখে দেখতে পায় না, কেউ কালো, কেউ ফর্সা, কেউ একটু মেধাবী, কেউ একটুখানি কম বোঝে, এগুলো পার্থক্য আছে, কিন্তু কাম, ক্রোধ, লোভ সবার সমানভাবে আছে। দেহের স্বার্থ এবং নিজেকে প্রিজার্ভ করা, নিজের আমিত্বকে সবসময় কামড়ে ধরে থাকা, এতে প্রকৃতি কারোর সাথে ভেদ করেনি, সবার মধ্যে সমানভাবে আছে। এগুলো সংস্কার নয়, এগুলো ইনস্টিংক্ট। তুমি দৈহিক সংস্কার একে বলতে পারো। তো যদি দৈহিক সংস্কার বলে, এই সংস্কার সবার মধ্যে সমান। এবার তুমি তাকে কিভাবে সংস্কারিত করবে তা তোমার উপর নির্ভর করে। সমাজ তাকে যেমন শেখায়, 99% সম্ভাবনা সে স্লোলি তেমনই হয়ে যাবে। মানুষের মন এরকমই অ্যাবজর্ব করে। তাতে প্রাকৃতিক বা দেহগত টেন্ডেন্সি হলো নিম্নমুখী হওয়া, ব্যক্তিগততাকে বৃদ্ধি করা।
তো সবার দায়িত্ব বর্তায় যে সমাজে উচ্চ মূল্যবোধযুক্ত সমাজ নির্মাণ করো, তা তো আমরা করব না। বিকজ তা বিপরীতে যাওয়া হবে, বিদ্রোহ করা হবে, কষ্টসাধ্য হবে। কারণ সেই জন্য আমাকে স্রোতের বিপরীতে যেতে হবে, বিদ্রোহ করতে হবে, কষ্টসাধ্য হবে, অনেক ত্যাগ স্বীকার করতে হবে। তো তোমার ভুল ভ্যালু সিস্টেমের দায় কেন এড়াচ্ছ? তুমি এমন একটা সমাজ বানিয়ে রেখেছো যা প্রাকৃতিক জীবনেই শুধুমাত্র তোমাকে এগিয়ে দেয়, যার মধ্যে কোনো উচ্চ চেতনার মূল্যবোধ নেই। বর্তমানে সমাজ কি? কনজামশন। যে কনজামশন করতে পারে, যে কনজিউম করার যোগ্যতা রাখে, সে সমাজে উচ্চ স্থান পাবে। যে যত বেশি ভোগের সামর্থ্য রাখে এই সমাজে, সে তত বেশি সম্মানীয়, তাকে তত বেশি সম্মান দেওয়া হয়, স্যার বলা হয়, স্যালিউট করা হয়। এখন যদি তা দেখে তোমার সন্তান তা না পেয়ে ফ্রাস্ট্রেটেড হয়, বিকজ ভোগ তো সীমিত, যে মারামারিতে জিতবে সেই পাবে, কেউ না কেউ হারবে, কেউ না কেউ জিতবে। এখন যদি তোমার সন্তান সেই ভোগ পেয়েও ফ্রাস্ট্রেটেড হতে পারে, কারণ কত কনজিউম করবে, করতে করতে সব পুরনো হয়ে যাবে, ভোগে শান্তি কোথায় আছে? বা সে যদি না পেয়ে খুন করে, মিথ্যা বলে, রেপ করে, রেগে থাকে, বা সিগারেট খায়, বা অন্য কোনো নেশা করে, এটাই তো ম্যাক্সিমাম সমাজের অবস্থা। তার একার ব্যক্তিগত দায় নয়, পুরো সমাজ এতে সহভাগী। অবশ্যই প্রলোভনে পড়ে সত্য থেকে সরে আসার দায় তার কিছুটা অবশ্যই আছে, কিন্তু এটা আমাদের প্রাকৃতিক অ্যাট্রিবিউট যে ভালো খাবারের গন্ধে আমার জিভে জল আসেই। অবশ্যই সে লোভী, তার দায় স্বীকার তাকে করতে হবে, কিন্তু সমাজকেও নিরপেক্ষ এবং দায়হীন করা যায় না। সমাজকেও তো একবার দেখো, যে ভালো খাবারের ছবি পোস্ট করেছিল আই এম লাভিং ইট বলে, ডিলিশিয়াস বলে সেলফি তুলেছিল, যে যারা এসি হোটেলে বসে কাঁটা চামচে মুখ দিয়েছিল এবং তাদেরকে দেখে যারা 1K লাইক মেরেছিল, এ সব সামিল ওর ফ্রাস্ট্রেশনের পিছনে, ওর রাগের পিছনে। আমরা একসাথে গাঁথা, তাই তো ত্যাগ ও সেবার এত মাহাত্ম্য। ছেলেটির লোভ তার প্রকৃতিগত, এবং তোমার সমাজের মূল্যবোধ তার এই প্রকৃতিগত লোভকে যথেষ্ট প্রোৎসাহন দিয়েছে। ফলে তার মধ্যে আজকে যা এসেছে তাকে একা দায় করছো কেন সংস্কার বলে? আমরা ত্যাগ সেবাকেও বিকৃত করেছি। ছেলেটির জন্য সংযম, সত্য জানা, ত্যাগ, আর সমাজের জন্য ওই রকম নিচু লোভ সুলভ মূল্যবোধকে গুরুত্ব না দেওয়া সেবার পরিভাষা। এই ত্যাগ সেবাকে একসাথে এগোতে হবে। আপনি যদি লোভকে গুরুত্ব দেন, তাহলে কারোর না কারোর মাধ্যমে কেউ না কেউ ফ্রাস্ট্রেটেড হয়ে হয়তো একদিন, সেটা লোভ নয়, সেটা চুরি হয়ে আপনার সমাজেই ফিরে আসবে। আপনি সমষ্টিগত কেন, শুধু ব্যক্তিগত ক্ষেত্রেই ধরে নিন। তুমি খেতে ভালোবাসো, ভালো খাও, ভালো খাবারের পোস্ট করো, আলোচনা করো সেই সব নিয়ে। তুমি বেসিক্যালি কী করছো? সূক্ষ্মভাবে তুমি একটা বৃত্তি, লোভ বা একটা নিম্নতম চেতনার গমনের দাস হচ্ছ। আস্তে আস্তে তুমি তার আন্ডারে চলে যাচ্ছ। তুমি যত খাচ্ছ, তোমার জীব, তোমার চেতনা তত বেশি ওর উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে। এটাকে দাসত্ব বলে। কিন্তু তুমি বলবে, তো কি হয়েছে, সবাই খায়, আমার বাবার পয়সা আছে এই মুহূর্তে, আমার পকেটে পয়সা আছে, জব করি, পকেট মানি পাই, এইভাবে তুমি কাটিয়ে দেবে। আমি এভাবেই কাটিয়ে দেবো, আর তুমি কাটিয়ে দেবেও। কিন্তু সূক্ষ্ম অর্থে তুমি সূক্ষ্মতাকে ইগনোর করছো। স্পেসিফিক ফুড কোনো কারণে যদি এবার তুমি না পাও, ধরো পাওয়াই যাচ্ছে না, তোমার ভিতরে ক্রোধ উঠবে কি না? আমার সংকেত বা আমি যে পয়েন্ট করছি সেটা বোঝবার চেষ্টা করো। এটাকে একদম স্থূলভাবে ধরে নিলে বুঝতে পারবে না। যদি ওই খাবারে ভাগ পড়ে, কারো না কারোর সাথে তোমার ঝগড়া হয়ে যাবে কি না? হয়তো অন্য কেউ খাবারের পোস্ট করেছে রাত্রি 12টার সময়, তোমার পেটে খিদে ছিল, ভিতরে দ্বেষ উঠবে কি না, হিংসা উঠবে কি না, মা পাশে আসলে চট করে তার উপর রেগে যাবে কি না? তোমার এরকম ফাস্টফুড খাওয়ার ফলে থাইরয়েড বা কোলেস্ট্রল বাড়তে পারে কি না? কিন্তু এখন তুমি কিছু সমস্যা হলেই ভালো খাবারের অভ্যাস করে ফেলেছো, ডাক্তার না করে দিয়েছে এবারে, তো ভিতরে একটা জ্বালা ওঠে, ইচ্ছা থাকলেও খেতে পারবো না। এই ফ্রাস্ট্রেশন এর ফলে তুমি কী করলে? কারোর সাথে মিসবিহেভ করে ফেললে। বাট তুমি নিজেকে উপরে উপরে বুঝিয়ে রেখেছো যে খাবো না, এতে তো আমারই খারাপ। তো তোমার মনেই হবে না যে ওই মিসবিহেভ, অতৃপ্তি, ঝগড়া এসব কেন হচ্ছে।
ওটা তোমারই কর্মের ফলে হচ্ছে। যে লোভকে তুমি উৎসাহ দিয়েছিলে, তাই আন্তরিক অতৃপ্তি মেটানোর মাধ্যম হয়েছিল তোমার, তা আজ কোনোভাবে ব্যাহত হয়েছে। তুমি লোভকে তো ভুলে গিয়েছো, কিন্তু এখন তার ফলাফলকে দেখে তুমি রিকগনাইজ করতেই পারছো না যে এটা কিসের ফল। এটা তোমার সেই প্রথম আন্তরিক দাসত্বেরই বিভিন্ন প্রকার ভেদে বর্তমানে এই রূপে এসে দাঁড়িয়েছে। কিন্তু তুমি এই সূক্ষ্মতাকে ধরতে পারো না, কর্মের রহস্য গভীরতা জানো না। ঝগড়া, অশান্তি, মিসবিহেভ এসবের বীজ ওই দিনই পোতা হয়েছিল যেদিন লোভের দাস হলে তুমি। নট অনলি লোভ, কোনো কামনা, জাগতিক অ্যাম্বিশন, কোনো ছেলে কোনো মেয়েকে শারীরিকভাবে চাইছে, তুমি ছাড়তে পারছো না তাকে, বেহুশ হয়ে জীবনে কত রকম ঝামেলাকর সিচুয়েশান বানিয়ে ফেলেছো, তার দাস হয়েছো সিচুয়েশানের। এইসব একই স্তরের। আর দাস হওয়া ইটসেলফ সরাসরি ফল। বিফোর লিটারেলি স্লেভারেজ ইউ ফার্স্ট ইনসাইড ইয়োর সেলফ আ স্লেভ। আর আন্তরিক দাসত্বই হলো বন্ধন। পরে না হয় তার লোভের নাম নিয়েছে। তুমি প্রকৃতির বিকারের কাছে হাঁটু গেড়ে বসলে, এটাই তোমার চরম কর্মফল হয়ে গেল। তুমি মুক্তি থেকে বঞ্চিত হয়ে গেলে। তুমি বলবে সংস্কার, কপাল, কতটাই করলাম যাতে ঝগড়া না হয়। কি করবে? ভিতরে যে ধিকি ধিকি আগুন জ্বলছে, সেই আগুন এর জনক তুমি। না পুনর্জন্ম, না সংস্কার। সংস্কার কন্ডিশন হলেও তার কারণ আমি ও আমরা। কিন্তু সস্তা জোগাড় হলো কপাল। কপালের নাম দিয়ে দেব। আমি দেখবই না আমি লোভের দাস হয়েছিলাম, আমি দেখবই না আমার সমাজই এই মূল্যবোধ তৈরি করেছিল, যার ফলাফল আমার ভিতরের এই আগুন। আমি বলবো যা হয়েছে কপালে হয়েছে। সংস্কার যদি হয় তা সামগ্রিক ইম্প্যাক্টের ফল। ব্যক্তি বা পার্সনকে আইসোলেট করে দায় এড়ানো যাবে না। আর বর্তমান যে জ্যোতিষের কথা বলেছো তুমি দ্বিতীয়, তা দাঁড়িয়ে আছে এই আইসোলেশনের উপর ভিত্তি করে। প্রথমত, জ্যোতিষ কোনো মুক্তিমুখী গ্রন্থ নয়, তো একে শাস্ত্র বলা যাবে না, জ্যোতিষ শাস্ত্র বলা যায় না। তো এর কথা কী বা আমি বলবো? আর হতে পারে কোনো এক সময় এর কিছু ইউজ ছিল, যেমন কখনো কোন জার্নি স্টার্ট করলে সুবিধাজনক হবে, কোনো সিজনে কোন চাষ করলে কি লাভ বা কি দেখে করা যেতে পারে, বা কাউকে দেখে তার মেন্টাল প্রেডিকশানে কি হতে পারে সেটা বলে দেওয়া গেল। এটা এক সময় অবধি কিছু স্তর অবধি কাজে লেগেছিল, কিন্তু বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে মানুষের সভ্যতা এগোনোর সাথে এর আর প্রয়োজনীয়তাই নেই। এখন তোমার কাছে ডেট ক্যালেন্ডার আছে, এখন তোমার কাছে ওয়েদার রিপোর্ট আছে, এখন তোমার কাছে বিভিন্ন ডিটেইল আছে। বিজ্ঞানের যথেষ্ট বিকাশ হয়েছে, কিন্তু সাধারণ মানুষ যেহেতু না জানে বিজ্ঞান আর না জানে উপনিষদ, তাদের মেন্টাল হিপনোটিজম করে কিছু বাবাজিরা নিজেরাও অন্ধবিশ্বাসে জীবন কাটায় আর অন্যদেরকেও অন্ধবিশ্বাসের দিকে ঠেলে দেয়। আপনার মাথায় যদি কিছু গভীরভাবে ঢুকিয়ে দেওয়া হয়, তাই আপনি জগতে পারসিভ করবেন। বস্তুগতভাবে জগৎ বদলাবে না, তবে আপনার মানসিক জগৎ বদলাবে। এবং উপনিষদ বলছে যে আপনার জগৎ আপনার ব্যক্তিগত, এর সাথে বাইরের সম্পর্ক নেই। কিন্তু এই বিষয়ে আমাদের একভাবে কোনো ধারণাই নেই। উদাহরণস্বরূপ বলি, যদি বলি শনিবার দিন খুব ডেঞ্জার হবে আপনার জন্য, তো আপনি কি করবেন? প্রত্যেক শুক্রবার রাত্রে ভয় নিয়ে শোবেন ও শনিবার খুঁজতে থাকবেন কি কি ভুল হচ্ছে, কি কি রং ইজ গোয়িং অন। যদিও কিছু না থাকে তবু আপনি বলবেন, দেখুন প্রত্যেক দিন কিছু না কিছু ভুল তো হয়, কার বাকি দিনগুলো ঠিকঠাক কাটে। কিন্তু এখন আপনি রং বা ভুল খুঁজছেন। রিমাইন্ড ইট, প্রত্যেক দিন কিছু না কিছু ঠিক ভুল সবার জীবনে হয়, কিন্তু এখন আপনার মন বা মানসিকতা কি হয়ে গেছে? ভুল খোঁজার। আপনি খুঁজতে শুরু করছেন, তো কিছু না কিছু ভুল পেয়েই যাবেন, কারণ ডেলি হচ্ছে। যেমন প্রত্যেক দিনের মতো সূর্য অন টাইম উঠেছে, পেপার এসেছে, নির্দিষ্ট আপনি চা খাচ্ছেন বা অন্য কিছু করছেন, কিন্তু এখন আপনার মাথায় চিন্তা যে শনিবার দিন তো আমার জন্য খুব খারাপ। এই ভয়ে হয়তো চাটা পড়েই গেল, কারণ আপনি এখন অন্যমনস্ক, নার্ভাস সিস্টেম আপনার এখন ডিস্টার্ব হয়ে গেছে, ফলে এফেক্টে আপনার হাত কাঁপছিল। আপনি বলবেন, দেখলে কোনো দিনও চা পড়ে না, বাবাজি ঠিকই বলেছিল।
শনিবারটা আমার জন্য খুব খারাপ, শুরু হয়ে যাবে বিভিন্ন আচার পুজো অনুষ্ঠান তাবিজ কবচ। আপনি নিজেই যে ওই কাপ পড়ার প্লট তৈরি করলেন তা আপনি মনেই করবেন না একবারের জন্য। তাতে যদি আমি 1000টা আপনার সম্পর্কে বলি, 5-10টা তো লেগে যাবেই, লাগতেই পারে। এটা কোইন্সিডেন্ট। যখন স্যাটারডে এমন হতেই পারে যে স্যাটারডেই লকডাউন ঘোষণা হলো, আপনি বলবেন দেখলে শনিবার খারাপ ছিল, বা হয়তো কিছু চুরি হয়ে গেল বা অন্য কিছু, আপনি বলবেন দেখো শনিবারের জন্যই হয়েছে। তো মানসিক দৃঢ়তাও আসে আরও, ইয়েস ঠিকই বলেছে বাবাজি কি জয়, বাবাজিই ঠিক ঠিক জানে সব কিছু, তিনি ভবিষ্যৎ বক্তা, ভূত ভবিষ্যৎ সব বলে দিতে পারেন। বাবাজিরাও বাজার ভালো মেরে দেয়, বলে এসো কেশব কেশব হরি হরি। এর গোড়া বেদান্তের মূল সিদ্ধান্তে। আপনার পারসেপশান, আপনার জগৎকে দেখা রেশনাল নয়, আপনি যেমন হবেন আপনি দেখবেনও তেমন। তো প্রেডিকশানের মাধ্যমে আপনাকে তেমন তৈরি করা হয়। আপনি এই পেনকে পেন থোড়াই দেখছেন, আপনি কে তার উপর ডিপেন্ড করছে এই পেনটা কি। আপনি যদি একটা স্টেশনারি দোকানের মালিক হন, আপনার কাছে এটা দোকানের একটা মাল। আপনি স্টুডেন্ট হলে আপনার কাছে ইনস্ট্রুমেন্ট, বিদ্যা। কেউ তো এটাকে দাঁত খোঁচাতেও কাজে লাগিয়ে দিতে পারে, কেউ পিঠ চুলকাতে কাজে লাগিয়ে দেবে, কেউ এই পেনকে পূজা করে। আবার যদি আপনি এটা প্লাস্টিক কোনো ফার্মের কাছে যান যে প্লাস্টিক স্ক্র্যাপ সেল করে, সেটাকে নিয়ে গলিয়ে দেবে। তো পেনটা যাই হোক না কেন, এই পেনের ডেফিনেশন ডিপেন্ড করছে আপনি কে তার উপরে, এবং জ্যোতিষের ক্ষেত্রে এটাই ঘটে। কিন্তু যেহেতু মানুষ না জানে বেদান্ত, না জানে নিউটন এডিসন, না জানে তত্ত্বমসি, না জানে থমসন ফ্যারাডে, এখানে সমস্যা হয়ে যায়। তো জাগতিক বিষয়, স্থূল বিষয়ে সে অজ্ঞ, আর সূক্ষ্ম জগৎ তো অজ্ঞাতই তার কাছে। তো গোল মেরে দিয়ে যায় জ্যোতিষতান্ত্রিক আর হস্তরেখাবিদ। গুরুত্ব কি বলছো? যত অন্ধবিশ্বাসী হবে তুমি, তত তোমার জীবনে এসবই চালাবে। ম্যাক্সিমাম জ্যোতিষ যারা রেমেডি দিয়ে তোমাকে সারানোর দাবি করে, 5,000 টাকা 500 টাকা 2,000 টাকা ফিস নেয়, যজ্ঞ কবচ মাদুলি করে, তাদের ঘরে একবার খবর নিও, দেখবে সে নিজেই বউয়ের ভয়ে কাঁপে, তার রেমেডি তার কাছে নেই। শ্বশুরের প্রপার্টির সাথে হয়তো কেস চলছে, তার কোনো প্রতিকার তার নিজের কাছেই নেই, তার হাতেই দেখবে 10খানা আংটি, অথচ সে দুশ্চিন্তায় থাকে। বাড়িতে তার 4 জনের করোনা হয়েছে, তার আগে কোনো প্রেডিকশান সে করতে পারেনি, বলে দিতে তো পারতো রে ভাই এমন দিনে অমুক তারিখে করোনা হবে, সাবধান থাকো, এই করো, তোমার করোনা হবে না। সেখানে তো রেমেডি কাজে লাগাতে পারতো। কিন্তু দাবি তোমার জীবনকে স্বর্গ বানাবে। এবার ইটস আপ টু ইউ যে জীবন কিভাবে কাটাবে। যত ভিতরে অজ্ঞান ধোঁয়াশা থাকবে, ততই হোঁচট খাবে, ততই এমন সব আনাড়ি ডাক্তাররা এসে তোমার জীবনকে চালাবে, বলে এবার ডান দিক না বাঁ দিকে হোঁচট খাও, এবার একটুখানি সোজা এগিয়ে গিয়ে বাঁ দিকে যাও, তারপর ডান দিক গিয়ে সোজা হাঁটবে, আর একটু বড়ো হোঁচট খাবে। তখন তো তাদের কাছে গিয়ে যাবে, বলবে ওষুধ দিন বাবাজি, ওষুধ দিন বাবাজি। এ তো সমাজকে চুজ করতে হবে যে সে কী চায়।